আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন। মনোজ দাস বলছি। আপনারা জানেন যে 7 থেকে 9 জুন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি গিয়েছিলেন মস্কো সফরে এবং খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই হচ্ছে প্রথম সরকারি রাশিয়া সফর। আর তিনি সেখানে আলোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এবং লাভরভের আমন্ত্রণে তিনি গিয়েছিলেন, এটা আমরা জানতে পারছি। 8ই জুন মস্কোতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠক হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে বিশেষ গুরুত্ব যে দিয়েছিল এমন কথা বলা যায় না, তবুও হ্যাঁ, যেহেতু শেখ হাসিনা সরকারের পতনের পর যে তারেক রহমান সরকার, প্রথমে মোহাম্মদ ইউনূসের সরকার ছিল, সেই সরকারের আমলেও রাশিয়ার সাথে সম্পর্ক খুব খারাপ ছিল। খারাপ থাকার বড় কারণ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সেই প্রকল্পে $5 বিলিয়ন ঘুষ দেওয়ার বিষয়টা নিয়ে যে অভিযোগ তুলেছিল বাংলাদেশ, সেইটা নিয়ে রাশিয়ার সাথে মোহাম্মদ ইউনূস সরকারের সম্পর্ক খারাপ হয়ে যায় এবং তারপরে সেই জন্য সেই আমলে সেরকম বড় কোনো সফর হয়নি। যদিও বাংলাদেশের যে সেনানায়ক তিনি রাশিয়া সফর করেছিলেন ইউনূসের আমলে, এটা ঠিক। যাই হোক, একটা নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের এই মস্কো সফর বা রাশিয়া সফর তার একটা গুরুত্ব আছে। বাংলাদেশ ও রাশিয়ার বিভিন্ন সরকারি সূত্র এবং বাংলাদেশি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে এই যে সফর, এই সফরের কেন্দ্রে ছিল জ্বালানি ও বিদ্যুৎ সহযোগিতা। কোনটা? প্রসঙ্গ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এছাড়া বাণিজ্য বিনিয়োগ নিয়ে কথা হয়েছে, বিজ্ঞান প্রযুক্তি নিয়ে, শিক্ষা। আর একটি বিষয় নিয়ে খুব বড় কথা হয়েছে, সেটা হচ্ছে জনশক্তির রপ্তানি, অর্থাৎ শ্রমশক্তির রপ্তানি। বাংলাদেশে আপনারা জানেন যে আরব রাষ্ট্রগুলোতে এখন বর্তমানে যুদ্ধের আবহে এবং নানা কারণে সেখান থেকে বাংলাদেশি শ্রমিকদের যাওয়াটা অনেকটা কমে গেছে এবং সেখানটায় এদিকে আবার রাশিয়ারও দরকার হচ্ছে, কারণ ইউক্রেনের সাথে যুদ্ধে তাদের অনেক সৈন্য ক্ষয় হয়েছে, তাদের অনেক শ্রমশক্তির দরকার এখন। সুতরাং সেই হিসাবে রাশিয়ারও শ্রমিক দরকার, সেই জন্যে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখানে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা এই সফরে কি রকম কি পাওনা হয়েছে সেটা নিয়ে, কার কি দেনা পাওনা, কি সিদ্ধান্ত, কি আলোচনা ইত্যাদি, এইসব নিয়ে নানা কথা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের আগে এবং সফর চলাকালে কয়েকটি বিষয় নতুনভাবে তুলে ধরে। বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক মেরামত করতে চায়, জ্বালানি, শিক্ষা ও বাণিজ্যে তারা সহযোগিতা বাড়াতে চায়, যে সহযোগিতা বর্তমানে আছে সেটা বাড়াতে চায়। এছাড়া আন্তর্জাতিক মঞ্চে সমন্বয় বাড়ানোর আগ্রহ আসে এবং এই প্রসঙ্গে চলে আসে দুটো জায়গা। আমি অন্য সমস্ত বিষয়কে একটু সরিয়ে রেখে বিশেষ করে দুটো বিষয় নিয়ে এখানে আলোচনা করব। একটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে দু দেশের মধ্যে সম্পর্কের যে ঘাটতি ঘটে গিয়েছিল, সেই বিষয়টা বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে এবং এই সফরে সেটা কতটা কি উন্নতি হলো সেইটা বলবো। আর দ্বিতীয়ত হচ্ছে ব্রিক্স
ব্রিক্সের সদস্য হওয়ার জন্যে বাংলাদেশ একটা আগ্রহ দেখাচ্ছে। এটা মনে রাখবেন, ব্রিক্স হচ্ছে আমেরিকার বিরুদ্ধে। তাহলে আমেরিকার বিরুদ্ধে ব্রিক্সের সেখানটায় কারা রয়েছে? ব্রিক্সের বি ফর ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই দেশগুলোর নাম দিয়ে ব্রিক্সের মূল এটা আসে। কিন্তু বড় কথা হচ্ছে সেটা হচ্ছে এই 5টা দেশের বাইরেও আরও বহু দেশ, যাদের মধ্যে আরব দেশও রয়েছে, তারাও ব্রিক্সের সদস্য হতে আগ্রহ দেখাচ্ছে। সুতরাং ব্রিক্স হচ্ছে একটা বড় আন্তর্জাতিক জোট। এই জোট অর্থনৈতিক, সামরিক ইত্যাদি সব দিক দিয়ে এই জোট একটা বড় জোট হতে যাচ্ছে। এবং সেইখানটায় বাংলাদেশ এর আগেও আগ্রহ দেখিয়েছে, আবার নতুন করে সেইটাতে আগ্রহ দেখাচ্ছে। মনে রাখতে হবে, আমেরিকা রক্তচক্ষু উপেক্ষা করেই যেতে হলে বাংলাদেশকে যেতে হবে। সেটা কতটা সম্ভব সেটা নিয়েও আমরা আলোচনা করব। সুতরাং অন্যান্য সমস্ত বিষয় ছেড়ে আমরা দুটো বিষয় নিয়ে এখানে কথা বলি, এবং যার জন্যে আমরা কথা বলবো যে খলিলুর রহমানের রাশিয়া সফরে বড় আইটেম হয়েছে রূপপুর এবং ব্রিক্স। এই দুই ব্যাপারে কি হলো কি হলো না। দেখুন, রূপপুরে $5 বিলিয়ন ঘুষ রাশিয়া জানতে চাইল খলিলুর রহমানের কাছে। তদন্তের প্রক্রিয়া, তদন্ত কত দূর, আর এর জন্যে আটকে গেল কিনা ব্রিক্সের দরজা, আমরা সেটাও আলোচনা করব। 2026 সালের বাংলাদেশ একদিকে দেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অবকাঠামো প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অন্যদিকে সেই প্রকল্পকে ঘিরে $5 বিলিয়ন দুর্নীতির অভিযোগ। আর ঠিক সেই সময়ই বাংলাদেশের সামনে নতুন একটি কৌশলগত প্রশ্ন উঠে এলো, ব্রিক্সের দরজা কি খুলবে বাংলাদেশের জন্য? যদি খোলে তাহলে কি রাশিয়া হবে সেই দরজার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি? কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আছে। এক তো আমেরিকার প্রশ্ন, সেটা বললাম একটু আগে, আর যে রাশিয়ার বিরুদ্ধে পরোক্ষভাবে ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই রাশিয়ার সঙ্গেই আবার কেন সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাইছে ঢাকা? তার উপায় নেই। এই জন্য এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তার সব কিছুই রাশিয়ার তত্ত্বাবধানে, রাশিয়ার সাহায্যে হচ্ছে। শ্যাম চাচা মানে আমেরিকা, যার কাছে গোপন বাণিজ্য চুক্তির নামে মোহাম্মদ ইউনূসের সরকার বিএনপি এবং জামাতের সমর্থন নিয়ে একটা গোপন বাণিজ্য চুক্তি করেছিল, সেই চাচা কি বাংলাদেশের খলিলুর রহমানের এই আমেরিকা সফরে ক্ষুব্ধ হবে না? তার কারণ হচ্ছে একটা, খলিলুর রহমান সভাপতি হয়েছেন জাতিসংঘের 1 বছরের জন্য। সেইটার জন্য তিনি বলতেই পারেন, আমরা সেই ব্যাপার নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ আমি ঘুরে বেড়াচ্ছি। তবে সেটা যেই উত্তরই তিনি দেন না কেন, তার আগে প্রশ্ন, রূপপুর ঘুষকাণ্ডে এতদিন পরও কেন করে ওঠা গেল না তদন্তের চূড়ান্ত রিপোর্ট? এই রিপোর্টটা কেন করা গেল না? আজ আমরা খুঁজে দেখব রূপপুর প্রকল্পের বাস্তবতা। আমরা আজকে বাস্তবতাটা খুঁজে দেখব, $5 বিলিয়ন বিতর্ক দেখব, রাশিয়ার অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য ব্রিক্স ভবিষ্যৎ। প্রথমে দেখি রূপপুর কেন এত গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলাদেশের বিদ্যুৎ ইতিহাসে রূপপুর একটি যুগান্তকারী প্রকল্প। পাবনার ঈশ্বরদীতে নির্মিত এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের তালিকায় প্রবেশ করছে। প্রকল্পটির মোট ব্যয় প্রায় $12 থেকে $13 বিলিয়ন। এর প্রায় 90% অর্থ এসেছে রাশিয়ার রাষ্ট্রীয় ঋণ থেকে। প্রযুক্তি, প্রকৌশল এবং রিঅ্যাক্টর সবই দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। 2026 সালে এসে প্রকল্পটি প্রায় শেষ পর্যায়ে। প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে
এবং পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলছে। বাংলাদেশের জন্য এর অর্থ শুধু বিদ্যুৎ নয়, এর অর্থ শিল্পায়ন, জ্বালানি নিরাপত্তা এবং আমদানি করা জীবাশ্ম জ্বালানি যথা কয়লা, পেট্রোল, গ্যাসের ওপর নির্ভরতা কমানো। এবার আসি, কোথা থেকে এলো $5 বিলিয়ন ঘুষ দেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগটি 2024 সালের শেষ দিকে হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। শেখ হাসিনা সরকারের পতনের পর তার ও তার পরিবারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির রাজনৈতিক অভিযোগের বন্যা শুরু হয়। সেই বন্যার মতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের অন্যতমটি হল রূপপুর প্রকল্পে ঘুষ খাওয়ার অভিযোগ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক রূপপুর প্রকল্পে দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত শুরু করে। অভিযোগ ছিল ভয়ঙ্কর। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিক সহ কয়েকজনের বিরুদ্ধে প্রায় $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ সামনে আসে। সংখ্যাটা এতটাই বড় ছিল যে তা শুধু বাংলাদেশের রাজনীতিকেই নাড়িয়ে দেয়নি, আলোড়ন সৃষ্টি হয়েছিল লন্ডন, মস্কো এবং আন্তর্জাতিক রাজনীতি এবং সংবাদ মাধ্যমেও। কিন্তু এখানেই শুরু হয় আর এক বিতর্ক, কারণ অভিযোগ যত বড়, প্রমাণ তার তুলনায় কিছুই ছিল না। আর সেটা বোঝা যাচ্ছে আজ পর্যন্ত, প্রায় 1.5 বছর পরেও তদন্তের কোনো ফলাফল, এমনকি অগ্রগতি কোন পর্যায়ে, সেটাও প্রকাশ হয়নি। রাশিয়া কেন ক্ষুব্ধ হয়েছিল? অনেকেই মনে করেন অভিযোগটি শুধুমাত্র ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। আসলে তা কিন্তু নয়, কারণ যদি $5 বিলিয়ন ঘুষের অভিযোগ সত্যি হয়, তাহলে প্রশ্ন উঠবে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের ভূমিকা তাহলে কি ছিল? ঘুষ খাওয়া যেমন অন্যায়, ঘুষ দেওয়াটাও সমপরিমাণ অন্যায়। সেই কারণে রাশিয়া অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া দেখায়। রোসাটম আনুষ্ঠানিকভাবে অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে, এমনকি তারা আদালতেও বিষয়টি নিয়ে যাওয়ার হুমকি দেয় নিজেদের সুনাম রক্ষার জন্য। রুশ অবস্থান ছিল পরিষ্কার, রূপপুর প্রকল্প বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্যে। এটাকে রাজনৈতিকভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে, আর সেটা করছে আমেরিকা ও পশ্চিমা শক্তির মদতপুষ্ট ইউনূস সরকার। তো মোহাম্মদ ইউনূসের সরকার রাশিয়ার অভিযোগ মানেনি, তদন্ত চালু থাকে। কিন্তু প্রশ্ন, তদন্তের কি হলো? আসি এই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। 2026 সাল, 1.5 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, তবুও দুদকের চূড়ান্ত রিপোর্ট নেই, তদন্তের অগ্রগতির কোনো খবর নেই। বাস্তবতা হলো তদন্ত অফিসিয়ালি চালু আছে, কিন্তু আনঅফিসিয়ালি বন্ধ। অভিযোগ তুলে নেওয়া হয়নি, আবার অভিযোগ প্রমাণের কোনো চেষ্টাও এখন নেই। অভিযোগ তুলে নেওয়া হয়নি কারণ তাতে শেখ হাসিনা মাইলেজ পেয়ে যাবেন, তার পজিশন আরও শক্তিশালী হবে। তিনি বলতে পারবেন, এত তো বলেছিলে $5 বিলিয়ন ঘুষ নিয়েছে, বিদেশে টাকা পাঠিয়েছে, কি হলো? মুখ পুড়বে হাসিনা বিরোধী শক্তির, যার মধ্যে বিএনপিও আছে। একই সঙ্গে অভিযোগ প্রত্যাহার করলে রাশিয়া খুশি হবে, কিন্তু আবার খেপে যাবে আমেরিকা। অর্থাৎ বাংলাদেশ এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে দুদিকে যাওয়াই বিপদের। অভিযোগ আছে, তদন্ত আছে, কিন্তু সিদ্ধান্ত নেই। রাজনৈতিকভাবে এটি একটি অস্বস্তিকর পরিস্থিতি, কারণ ওই যে বললাম, অভিযোগ প্রত্যাহার করলে সরকারকে জবাব দিতে হবে, আর অভিযোগ প্রমাণ করতে না পারলে তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। ফলে বিষয়টি এক ধরনের কূটনৈতিক ফ্রিজারে রাখা হয়েছে। এই অবস্থা রাশিয়ার আত্মমর্যাদায় ঘা দিচ্ছিল। এবার খলিলুরকে তার জন্য প্রথমেই রাশিয়ার কাছে জবাব দিতে হয়েছে, এবং সেই জবাব দিয়ে রাশিয়াকে আবার এই প্রকল্পে শক্তিশালী পার্টনার হিসেবে আরও বেশিভাবে যোগ দেওয়ার জন্যে সাধ্য সাধনা করতে হয়েছে ডক্টর খলিলুর রহমানকে। 2026 সালে
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের মস্কো সফর তাই রূপপুর প্রকল্পকে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে শেষ পর্যন্ত তুলে ধরা গেছে। রোসাটম এখন বাংলাদেশের জন্যে শুধু ওই রূপপুর প্রকল্প নয়, বাংলাদেশের জন্য নতুন প্রজন্মের ক্ষুদ্র মডিউলার রিঅ্যাক্টর এবং ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধারণাও সামনে এনেছে। অর্থাৎ মস্কো স্পষ্ট বার্তা দিচ্ছে, ঠিক আছে, তোমাদের ঘরোয়া রাজনীতির কথা বুঝলাম, আর আমরাও চাই রূপপুর শেষ নয়, অতএব দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব শুরু হয়েছে। আর এখানেই আসছে ব্রিক্সের প্রশ্ন। এখন আসি সবচেয়ে বড় ভূ রাজনৈতিক প্রশ্নটিতে। ব্রিক্স। বর্তমানে ব্রিক্স বিশ্বের দ্রুত বিকাশমান অর্থনৈতিক জোটগুলোর একটি। এখানে রয়েছে, আগেই বলেছি, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা। এর সঙ্গে আরও বহু দেশ আসছে স্বেচ্ছায়। খলিলুরের মস্কো যাত্রার পেছনে ছিল বাংলাদেশের ব্রিক্স তাতে যোগদান করার ইচ্ছা। বাংলাদেশ অতীতেও ব্রিক্সে যোগদানের আগ্রহ দেখিয়েছে, কিন্তু সদস্যপদ পাওয়া শুধুমাত্র অর্থনৈতিক প্রশ্ন নয়, এটা রাজনৈতিক আস্থারও প্রশ্ন। আর এখানেই রূপপুরের গুরুত্ব, কারণ আমেরিকার কোলে যাওয়ার ফলে রাশিয়া থেকে দূরে চলে গিয়েছে বাংলাদেশ। আর রূপপুর প্রকল্পের মাধ্যমে আবার রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা হতে পারার সম্ভাবনা এসেছে, কারণ রূপপুর হলো বাংলাদেশ রাশিয়া সম্পর্কের সবচেয়ে বড় প্রতীক। যদি রূপপুর সফল হয়, তাহলে রাশিয়ার কাছে বাংলাদেশ একটি নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে শক্ত অবস্থান তৈরি করতে পারবে। অন্যদিকে যদি রূপপুরকে ঘিরে দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিতর্ক চলতেই থাকে, তাহলে সেটি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য আরও অস্বস্তিকর হয়ে উঠবে। আর শুধু তো রাশিয়ার নেক নজরে থাকা নয়, এই সুযোগে ভারতের নেক নজরে আসাটা উদ্দেশ্য। নানাবিধ কারণে ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে মোহাম্মদ ইউনূসের আমলের বরফ ঠান্ডা পরিস্থিতির থেকেও খারাপ হওয়ার দিকে দ্রুত চলে যাচ্ছে। মনে রাখতে হবে, সেটা অন্তর্বর্তী সরকার, আর এটা একটা নির্বাচিত সরকার। এই সম্পর্ক মানে তারেক রহমানের সরকার নির্বাচিত, সুতরাং সম্পর্ক এখন আরও খারাপ হলে সেটা সত্যিই খুবই খারাপ ব্যাপার। এই সম্পর্ক ঠিকঠাক করতে গেলে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্কটা সাহায্য করবে, কারণ দুনিয়া জানে রাশিয়া আর ভারত তাদের মধ্যে সম্পর্কের যে গভীরতা, সেটা খলিলুর রহমানের মস্কো যাত্রার পেছনে ভারতও তাই একটা পরোক্ষ কারণ। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, রূপপুরের গল্প কি দুর্নীতির গল্প, নাকি এটি বাংলাদেশের জ্বালানি স্বাধীনতার গল্প? হয়তো দুটো প্রশ্নের উত্তরই এখনও পুরোপুরি পাওয়া যায়নি। আজ পর্যন্ত $5 বিলিয়ন অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি, আবার আনুষ্ঠানিকভাবে মিথ্যেও প্রমাণিত হয়নি, আবার এইটা প্রত্যাহার করা হয়নি দুর্নীতির তদন্ত। একটি বিষয় পরিষ্কার, রূপপুর এখন শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি, রাশিয়ার সম্পর্ক, রাশিয়ার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক এবং পরোক্ষে আবার ভারতের সঙ্গেও সম্পর্ক স্থাপন, চীনের সাথেও জোট বাঁধা, তার সাথেও থাকা, এবং সম্ভাব্য ব্রিক্স ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে গেছে। মনে রাখবেন, তার মধ্যে কিন্তু পাকিস্তান নেই। তদন্তের রিপোর্ট হয়তো কোনো দিন প্রকাশ হবে না, কিন্তু রূপপুর নিয়ে রাজনৈতিক বিতর্ক একদিন শেষ হবে। রূপপুরের চুল্লিতে যখন প্রথমবারের মতো পূর্ণ মাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে, তখন ইতিহাস নতুন করে প্রশ্ন করবে, বাংলাদেশ কি তাহলে শুধু একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছিল, নাকি সে সময় থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের নতুন ভূ রাজনৈতিক অধ্যায়? আর এই অধ্যায় কিন্তু চীন, ভারত, রাশিয়া এদের একত্র হওয়া, কিন্তু আবার দূরত্বে চলে যাওয়া পাকিস্তান এবং আমেরিকা থেকে। বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে
তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মন্তব্যে জানান আপনার মতে ব্রিক্সে বাংলাদেশের প্রবেশের সবচেয়ে বড় বাধাটা কি? রূপপুর বিতর্ক, নাকি আন্তর্জাতিক রাজনীতি, পাকিস্তান প্রেম, আমেরিকার কাছে নিজেদের বন্ধক দিয়ে দেয়া, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা, কি রূপপুর এবং ব্রিক্স? ধন্যবাদ।